বিএনপি নেতা, বুদ্ধিজীবী ও জনপ্রিয় অ্যাক্টিভিস্টরা জামাত শিবিরের কাছে কঠিন পরিস্থিতিতে পড়েছে, বেকায়দায় পড়েছে। মুখ দেখানোর সুযোগ নেই, হাতে নাতে ধরা পড়েছে। মান সম্মান বিএনপির আর কিছু রইল না। ছাত্রী থেকে ছাত্রীতর, মানে কি বিশেষণ দিব, একদম জয় বাংলা। এটা মনে হয় সবচাইতে ভালো পরিভাষা, অথবা চুদলিংপং। শিবির হাতে হারিকেন ধরে দিয়েছে। দর্শক, বিএনপি নেতা হারুন গুজব প্রচার করেন। আর একটা কি আছে, টকশো করে এক মহিলা, নীলুফার মহিনা কি আমি চিনিও না, একদম শিশু সুলভ গুজব প্রচার করেন মেইন স্ট্রিম মিডিয়া টকশোতে যে, এবং হাতে নাতে ধরা। শহীদউদ্দিন চৌধুরী এনির মতো একজন স্মার্ট পলিটিশিয়ান, তিনি শিশু সুলভ হালকা গুজব প্রচার করেন এবং হাতে নাতে ধরা খেয়ে হাতে হারিকেন, পাছায় বাস। এর চাইতে নির্লজ্জ কোনো পরিস্থিতি আর হতে পারে না, যেই পরিস্থিতিতে বিএনপি পড়েছে। বিএনপির সবচেয়ে বড় বুদ্ধিজীবী, এখন সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট বিরানি শাহেদ আলম, আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এই পরিচয় দিতে হয় এখন, হোয়াট এভার। এ টকশোতে গিয়েছে। বিএনপি কিছু মিডিয়া দখল করেছে, ওই মিডিয়াগুলো এখন এইসব ছাত্রীদের ডাকে। সেখানে যে যে অবস্থা, মান সম্মান কিচ্ছু নাই। এখন বিএনপিকে নিয়ে জাতি হাসাহাসি করছে, এই হচ্ছে বিএনপির বুদ্ধিজীবী। কি চিত্র, কতটা ভয়াবহ চিত্র এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু মন্তব্য করবেন যে এই দল, এতটা নিম্ন শ্রেণীর একটা দল, এরা ক্ষমতায় আসবে, তাও জামাত শিবিরের সামনে, সাদিক ক্যাম্পদের সামনে, শিশির মনিরদের সামনে। ইজ ইট পসিবল? না, একদম লেজে গোবরে মাখিয়ে ফেলেছে বিএনপি। দর্শক, আপনার শাহেদ আলমের কথা দেখেছেন, খুব ভাবে ফিলার ওয়ার্ড শো ও আ ও করতে করতে বললো পার্লামেন্ট সার্বভৌম, সভরেন পাওয়ার আছে পার্লামেন্টের। তা সে হেসে উড়িয়ে দিয়েছে। আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ বাংলাদেশ। আপনি কিছু জানেন না, কি বলছেন এগুলো? পার্লামেন্ট সার্বভৌম নেভার। তো দর্শক, জিজ্ঞেস করছে তাহলে সার্বভৌম কি? সার্বভৌম হচ্ছে কনস্টিটিউশন। এখন বোঝেন আমার জানার ভুল হতে পারে। এই জায়গায় যে ট্রলের শিকার হয়েছেন, এত বড় বড় কথা, এদের কোনো লজ্জা আছে? দেখেন, ডাকসুতে শিবির একটা পদও জিতবে এটা তিনি বিশ্বাস করতেন না। ডাকসুতে ছাত্র দল জিতবে, ও মুক্ত, কত হাবিজাবি কথা। এরপরও এরকম ধরা খেয়ে তারপরও আবার টকশোতে আসে। এখন কেমন লাগে? শিশির মনের কাছে চুদলিংপং হয়ে গেছেন, এখন কেমন লাগে? মান সম্মান বিএনপির নাই। আবার ওদিকে সানজিদা তুলি কোরআনের আয়াতকে অস্বীকার করেন, পুরো বিএনপিকে দায় নিতে হয়। ওদিকে শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন যে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল মারতে যেয়ে নাকি শিবির নেতা ধরা পড়েছে। এটা বিএনপির অনেক নেতা বলছে। আপনি চিন্তা করেন এরা কোন শ্রেণীর, কতটা গাধা, স্টুপিড। কিছু পোলাপান মজা করে কিছু ভুয়া ফটোগ্রাফ বানায় আমার দেশের নামে, যমুনা টিভির স্টাইলে, জানি না টিভি, আনোয়ার টিভি খুব জনপ্রিয়। তো ওইগুলো যে স্যাটায়ার, এটাও বুঝে না। এরা বিএনপির এমপি ক্যান্ডিডেট, এনাকে আবার ছাত্র দলের সাবেক সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এনি। আবার এদের মধ্যে একজন আছে নাকি মহিলা, নিয়মিত টক শোতে যান। এরকম মিনিমাম কমন সেন্স যার নাই, কোনটা আনোয়ার টিভি আর কোনটা জানোয়ার টিভি, কোনটা জানি না টিভি আর কোনটা যমুনা টিভি, এটা ডিস্টিংগুইশ করার মতো ক্যাপাসিটি নাই। এরা ওইটা আনোয়ার টিভির ফটোগ্রাফ দেখে বিশ্বাস করে ওইটা রাজনৈতিক মাঠে বক্তব্য দেন, ওইটা নিয়ে টক শোতে বক্তব্য দেন। ফাটা, মানে কি বলবো, এখানে গালিটা দিলাম না, থামিয়ে দিলাম। এরা কি ক্ষমতা আসার যোগ্য? আবার হারুন এক বের হয়েছে, কথায় কথায় মিথ্যে কথা বলেন হারুন আর রশিদ। জামাত ভোটের জন্য বলছে হরি 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 বল, দাড়িপাল্লা টেনে তোল। এটা জামাতের কোন মুসলমান বলে নাই। কারণ এটা যদি হিন্দুরা বলে এটা বলতে পারে। মুসলমানরা যেরকম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাড়িপাল্লার কথা বলতে পারে, হিন্দুরা এভাবে হরি হরি বলে বলে দাড়িপাল্লার কথা বলতে পারে। তাহলে কি হারুন কি হিন্দুদের ধর্মীয় স্লোগান হরি বল, এখানে কিন্তু
জয় শ্রীরাম বা এই টাইপের বিতর্কিত স্লোগান না, ইসকনের স্লোগান, এটা হিন্দুদের ধর্মীয় স্লোগান, হরি বল। আপনারা যারা হিন্দুদের শেষকৃত্য দেখেছেন, লাশ পোড়ানোর যে দৃশ্য, সেখানে তারা একটু পর পর তাদের জিকির, তাদের স্লোগান দেয়, হরি বলো, সবাই বলে ওঠে হরি বলো। এটা একটা কমন বিষয়, তারা তো বলবেই। আর হারুন এমন ভাবে বলছেন আজিব যে জামাতের মুসলমানরা, আরে ভাই জামাতে তো হিন্দু আছে, জামাতের মুসলমানরা হরি বলো বলছে, কখনো না, কোনো প্রমাণ দেখাতে পারবেন না। তাহলে হারুন মিথ্যে কথা বলছেন, এটা স্পষ্ট হয়ে গেল। শিবির এইসব শিশির মনির হাতে হারিকেন ধরিয়ে দিল এক, আবার শিবির প্রেস রিলিজ দিয়েছে ছাত্র শিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচারে রাজনৈতিক দেউলিয়ত্বের নামান্তর। আওয়ামী সন্ত্রাসীদের দায় মুক্তি দিতে ছাত্র শিবির নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার, রাজনৈতিক দেউলিয়ত্বের নামান্তর, এমন দায় চাপানোর রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের প্রতিবাদ জানান। দেখেন কি মজার ঘটনা, এটা শুনলে আপনি হাসবেন, মজা পাবেন। বিএনপি এখন হাসির পাত্র, মজা করার পাত্র। নেতৃবৃন্দ বলেন, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্র শিবির কর্মী দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্টুপিড, মাথা মোটা, অশিক্ষিত, গর্ধব, এই আধুনিক এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, সোশ্যাল মিডিয়া ডমিনেশনের যুগে এরা রাজনৈতিক স্টুপিড ছাড়া আর কিছুই না। এতটুকু কমন সেন্স নাই, কোনো পড়াশোনা করে নাই, ইন্টারমিডিয়েটে তো আইসিটি ছিল না এদের। আইসিটি থাকা লাগে ভাই, এটা তো এমনিতেই বোঝা যায়। আপনার মিনিমাম এলএম কালাম থাকতে হবে, নইলে আপনি রাজনীতিতে আনফিট। আপনি অ্যানালগ যুগে চলে যান, এইসব ডিজিটাল যুগে রাজনীতি করতে আসেন কেন? হাবিবুর রহমান হাবিব, আচ্ছা এই কিন্তু আওয়ামী লীগের রক্ত, আওয়ামী লীগ। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি সহ একাধিক নেতা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তো এই হচ্ছে বিএনপি নেতাদের এলেন। নেতৃবৃন্দ আরো বলেন, সারা দেশে মিছিল ও ঢাকায় অবস্থান কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে রাজপথে সক্রিয় ছিল ছাত্র শিবির। কিন্তু আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন দিয়েছে, বাংলাদেশ শিবির সেটা পালন করছে, অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারছে, সেখানেও ধরা পড়েছে শিবির। এমন উদ্ভট বক্তব্য প্রদান করেছেন সাবেক ছাত্রলীগের বর্তমান বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। মাথা ফুলা, মাথা মোটা না, মাথা ফুলা, গর্ধব, গাধা, এটা গাধা। ইতিপূর্বে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আদালতের রায় থাকার পরও আবরার ফাহাদকে মারছে শিবির বাহিনী, এমন মিথ্যা বক্তব্য প্রদান করছেন। ইতিমধ্যে বিএনপি কর্মকর্তার মাঝে আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা দেশবাসী প্রত্যক্ষ করেছে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের যত মামলা আছে সব উঠিয়ে নেওয়া হবে, এগুলো শহীদদের সাথে বেইমানি, এর পাশাপাশি দেশ জুড়ে চাঁদাবাজি, দখল, খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে বিএনপি জড়িত। শহীদুদ্দিন চৌধুরী এ নিয়েও নাকি এই ধরনের কথা গুজব প্রচার করছে। বিএনপি তো জয় বাংলা, বিরাট সম্ভাবনা জাগিয়ে কথা দিয়ে কথা রাখলো না জামাত ইসলামী। তবে হ্যাঁ, জামাত ইসলামী টাইমলি পলিটিক্স করছে। এটার ইতিবাচক দিক, নেতিবাচক দিক আলোচনা করব। বিষয় আপনারা জানেন যে জামাত ইসলামী ঘোষণা দিয়েছিল এবং আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, যদি জামাতের দাবি আদায় না হয় তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামাত সহ ৮ দল। কিন্তু জামাতের দাবি আদায় হয়নি, মানে স্পেসিফিক যে বিষয়টার কথা বলেছিল বিখাসাতান, জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে, যদি এখনো জামাত এটা বলছে, কিন্তু জামাত জানে যে এটা হবে না, কথার কথা বলছে, অথবা নেগোসিয়েশন টুল হিসেবে বলছে এই বিষয়টা এখনো জারি রেখে অন্য কিছু আদায় করার জন্য। জামাত বলেছিল যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় না হয় তাহলে আমরা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এবং একটা তুমুল সম্ভাবনা ছিল যে না, জামাতের দাবি আদায় হবে না এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবে। কিন্তু জামাতের দাবিও আদায় হলো না, আর জামাত যে কথা দিয়েছিল, যে ঘোষণা দিয়েছিল
যে যমুনার সামনে অবস্থান কর্মসূচি, সেটাও হলো না। মানে জামাত এখানে কথা দিয়ে কথা রাখলো না। তো এই কথা না রাখা এটা পজিটিভ। কেন কথা রাখেনি এবার আসে। দেখেন, এখানে জামাতের মূল রেস কম্পিটিশনটা বিএনপির সাথে, এবং সংস্কারটা নিশ্চিত করা, এবং জাতীয় নির্বাচনের দিন গণভোটে আপত্তিটা আসলে কি কারণে এটা বুঝতে হবে। যে বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিষয়টা পরবর্তীতে গণভোট বানচাল, বাতিল অথবা গণভোটকে অকার্যকর করে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসেবে নিতে পারে। এ কারণে আগে গণভোটের বিষয়টা, যদি এরকম থাকতো না যে বাংলাদেশ মানে ইউরোপ আমেরিকা, বাংলাদেশে যেই কথা সেই কাজ, জাতীয় নির্বাচনের দিন গণভোট, কিন্তু গণভোটের রায় যেটা হবে সেটাই ফাইনাল, আর জাতীয় নির্বাচনের আগে হোক আর যা হোক এই বিষয়ে কোনো ঝামেলা নাই। যদি বিষয়টা এরকম হতো তাহলে জামাত এটা নিয়ে আপত্তি করতো না। এখানে মূল কম্পিটিশনটা, মূল কনসার্ন হচ্ছে বিএনপি, যে বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা তাদের একটা দুর্বিসন্ধি হতে পারে। যেই জায়গা থেকে সতর্কতামূলক জামাত জাতীয় নির্বাচনের আগেই গণভোট চেয়েছে, তো জামাত পরে দেখেছে যে না, বিএনপি সরকারের অন্যান্য সিদ্ধান্তে যতটুকু বেকায়দায় পড়েছে, কোন বেকায়দায় বিএনপি বেকায়দা পড়ুক এটাও তো চাই না, এটাও তো হওয়া উচিত না। এখানে বেকায়দা বলতে সংস্কার ঠেকানোর যে চেষ্টা বিএনপির, সেই চেষ্টায় বেকায়দায় পড়েছে। কারণ বিএনপি কেন অপচেষ্টা করছে সংস্কার বাধাগ্রস্ত করতে। তো এই জায়গায় বিএনপি যে সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই চেষ্টায় যেহেতু বেকায়দায় পড়েছে, অন্য জায়গায় সংস্কারের পক্ষে বিএনপির হাত পা মোটামুটি বেঁধে ফেলা হয়েছে, যার ফলশ্রুতিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা জামাত কার্যত মেনে নিচ্ছে, এবং কিছু আপত্তি থাকলেও এটা নিয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বা এরকম সিরিয়াস কর্মসূচি দিচ্ছে না। এখন যদি এটা দিত তাহলে এটা অযাচিত সরকারের সাথে একটা কনফ্লিক্টে যাওয়া হতো, এবং অযাচিত বা অযৌক্তিকভাবে অপ্রয়োজনীয় শক্তি ক্ষয় হতো, যেটা জামাত না করে স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে। তা এই যে অনেকে বলছেন যে জামাত তো বলেছিল এই করবে সেই করবে, করে নাই, তো এই না করাটা স্মার্টনেস, এই না করাটা ভালো। মনে রাখবেন, অনেক ক্ষেত্রে কথা দিয়ে কথা না রাখার মধ্যেও ফজিলত আছে। আপনি যদি একটা ভুল কাজের বা আনটাইমলি কাজের প্রতিজ্ঞা করেন, সেটা না করাটাই তো ভালো। এছাড়া দেখেন যে ইসলামী শরীয়তে নামাজ পড়াটাও একটা ইবাদত, না পড়াও একটা ইবাদত। এখন বলছে নামাজ না পড়া ইবাদত হয় কিভাবে? যেমন মহিলাদের কিছু নির্দিষ্ট সময় নামাজ না পড়াটাই ইবাদত, নামাজ পড়াটা জায়েজ নেই। আবার কিছু নির্দিষ্ট সময় আছে, ঠিক সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময়, তখন স্বাভাবিকভাবে ওয়াক্তিয়া নামাজ না পড়াটাই ইবাদত। তো নামাজ না পড়াও ইবাদত হয়, তা আন্দোলনের কথা বলে না করাটাও ভালো হয়। জামাত সেই কাজটাই করছে। এখন বিএনপি চায় যে জামাতে আন্দোলনটা করুক, একটা ফাও ঝামেলা বাঁধাক, না এটা করবে না। কারণ সব দিক বিবেচনায় আন্দোলনের হুমকি দেওয়াটাও সঠিক ছিল, আর এখন আন্দোলন না করাটাও সঠিক। তবে আমি যেটাকে বেঠিক মনে করি, আমিরের জামাতের মাধ্যমে এমন কথা বলানো ঠিক নয় যেখান থেকে সরে আসতে হবে। কারণ আমিরের জামাত ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, তার একটা ইমেজ থাকা দরকার যে তিনি যা বলেন সেটা করেন, তিনি যা বলেন সেটা হয়। এই জায়গায় হুমকি ধামকি বা কোনো আলটিমেটাম, যেগুলো আলটিমেটাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্যকর হয় না, ওইটা জামাতের আমিরের মাধ্যমে বলানোটা একদম অনুচিত। কিন্তু আন্দোলনের হুমকি দেয়া, ঘোষণা দেয়া এবং এখন আন্দোলন না করা, বোথ আর কারেক্ট। আমি তো মনে করি জামাত সহ 8 দল যদি যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা না দিত, তাহলে এই গণভোটের প্রশ্নমালার খ নম্বরে যে বিএনপি অতি গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে, এটা হয়তো বা দিত না, অথবা 4টা প্রশ্নমালা থাকতো না। অনেক কিছুই হয়তো একদম পুরোপুরি বিএনপির মতো করে ফেলতো, যে 3 উপদেষ্টা আসিফ সরকারকে, প্রধান উপদেষ্টাকে যা বুঝান এটা করে ফেলতো হয়তো। এই জন্য জামাতের অবস্থান ঠিক। কিন্তু জামাত টাইমলি পলিটিক্স করছে, মানে যে টাইমে ঘোষণা দেওয়া উচিত সেই টাইমে ঘোষণা দিয়েছে, আবার যে টাইমে প্রোগ্রাম বাস্তবায়ন করা উচিত না সেই টাইমে করেনি। দিস ইজ কল্ড টাইমলি পলিটিক্স। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 8 দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন 3 উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ, সময় এলে প্রমাণ সহ নাম প্রকাশ। এখন নাম প্রকাশ তো আমিই করে দিয়েছি, ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, এরা নাকি ডায়পার পরেন।
ডায়পার পরেন বুঝেন, মানে এদের বয়স এত হয়েছে যে প্রস্রাব ধরে রাখতে পারেন না। মানুষ শিশু এবং অতি বয়স্ক লোকের আচার আচরণ শিশুর মতো হয়ে যায়। শিশু যেরকম প্রস্রাব আসলেই প্রস্রাব করে দেয়, কখন করতে হবে না এটা বুঝে না। এজন্য শিশুদেরকে ডায়পার পরানো হয়, ডায়াপ্যান্ট পরানো হয়। ওরকম অতি বৃদ্ধদের অনেক সময় ডায়পার পরতে হয়। এখন এটা আছে, কারণ কি সে প্রস্রাব ধরে রাখতে পারে না। এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর সালেউদ্দিন আহমেদ এরা নাকি ডায়পার পরেন শুনেছি, হোয়াট এভার। এই দুইজন আর একজন আসিফ নজরুল সম্ভবত, তবে দুইজনটা নিশ্চিত। এই তিনজন হচ্ছে জামাতের যে উদ্বেগ তিন উপদেষ্টাকে নিয়ে, তিন উপদেষ্টা। এখন নাম তো বলে দিলাম, তো প্রমাণ তারা বিএনপির দালালি কিভাবে করছে, বিএনপির পক্ষপাত কিভাবে করছে, জামাতের কাছে প্রমাণ আছে। ডাক্তার তাহের তো বলেছেন তাদের কাছে অডিও রেকর্ড আছে, সময় এলে প্রকাশ করে দিবে। এটা আরেকটা স্মার্ট পলিটিক্স। সবসময় সবকিছু প্রকাশ করতে হয় না, এখন আছে এখন প্রকাশ করবেন তা না, এমন সময় প্রকাশ করবেন যে আপনার প্ল্যান জয় বাংলা হয়, আপনিও জয় বাংলা হয়ে যাবেন। যেমন বিএনপির নেতাদের অনেক আকামের প্রমাণ পিনাকি ইলিয়াসের কাছে আছে, সবকে এখন প্রকাশ করবে না। এমন সময় প্রকাশ করবে যে আপনার প্রার্থিতা, নির্বাচন, সব ভোট জয় বাংলা হয়ে যাবে। কিছু কিছু প্রকাশ করবে ভোটের একদিন আগে, 2 দিন আগে, যাতে আপনার ভোট জয় বাংলা হয়ে যায়। যেমন এই সানজিদা তুলি যে ঘটনাটা ঘটিয়েছেন, কোরআনে আয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটা নিয়ে দেশে কিন্তু তেমন উত্তেজনা আপনি দেখেন নাই। এই ভিডিও মারাত্মকভাবে ভাইরাল কিন্তু হয়নি, আমরা অনেকে কথা বলেছি। কিন্তু আপনি দেখবেন যে নির্বাচন কাছাকাছি আসলে এমন একটা মোমেন্টামে তার এই ভিডিও আবার সামনে আসবে, এটা নিয়ে কথা উঠবে, যে সময় তার ভোট জয় বাংলা হয়ে যাবে, তারপর অজয়ের কারণ হবে। এক কথা বললে জামাত টাইমলি পলিটিক্স করা শিখছে। জামাত শিবির জনতার কঠিন চাপে পড়ে পিছু হটলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধন্যবাদ জানাই। দর্শক, বিষয় শেখ হাসিনার মামলার রায়ের দিন। আপনারা জানেন যে 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে। মামলার রায় হবে, এর একটা অর্থ হচ্ছে যে ফাঁসির রায় হবে, কারণ তিনি যে অপরাধ করেছেন এর সর্বনিম্ন শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা একজন শিশু বোঝে। এটা বুঝতে আপনাকে আইন বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। এখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই এই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করছে, আগুন সন্ত্রাস শুরু করেছে, যদিও তাদের কর্মসূচির পেছনে কোনো জনসমর্থন নেই এবং তারা লকডাউন বা কিছুই করতে পারছে না। সবকিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে চলছে, মসৃণভাবে চলছে, তবে দুই একটা আগুন সন্ত্রাস করছে। তবে এই জন্য তাদের কঠিন মূল্য দিতে হবে। আগুন সন্ত্রাসীরা কেউ ছাড় পাবে না, প্রত্যেককে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেওয়া হচ্ছে বা হবে। এবং ধীরে ধীরে যারা কিছু টাকার বিনিময়ে দেশে আওয়ামী লীগের হয়ে নাশকতা করে, এরা টের পাচ্ছে কিংবা টের পাবে যে বিদেশ থেকে আওয়ামী লীগ নেতাদের অবৈধ নির্দেশনা মানতে যে তারা কঠিন বেকায়দায় পড়ছে, বিপদে পড়ছে। তো দর্শক, এই জায়গায় আমির খসরু মাহমুদ চৌধুরী, যাকে অনেকে আমার কিছু প্রিয় লোক নাম দিয়েছেন ম্যান্ডেট খসরু, এই ম্যান্ডেট খসরু যিনি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ইন্ডিয়ান দালাল, সে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে হাসিনার রায়ের দিন আওয়ামী লীগ কি করবে কি করবে না, নাশকতা ঠেকানো এটা কোনো রাজনৈতিক দলের কাজ না, এটা সরকার করবে। এটা থেকে বিএনপির অবস্থান স্পষ্ট ছিল যে হাসিনার রায়ের দিন বা আগে যে নাশকতা বা অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগ করছে, এটা তো বিএনপি ঠেকাবেও না, অন্য দলকেও ঠেকাতে নিরুৎসাহিত করছে। ইটস আপ টু গভর্নমেন্ট, সরকার। তো এই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিতে, এবং এটা সরল, এটা ভারত বলতে বলেছে বলে বলেছে। এই জন্য আমি তার পরিচয়টা প্রথমে দিলাম যে ইন্ডিয়ান টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দল। ভারতের অ্যাসাইনমেন্ট ছাড়া ম্যান্ডেট খসরু কোনো কথা বলেন না। ম্যান্ডেট খসরু বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন, ক্লারিফাই করেছেন জাতির উদ্দেশ্যে যে আওয়ামী লীগকে বিএনপি কিছু বলবে না। এটা শুধু ম্যান্ডেট খসরু এই কেন্দ্রিক বক্তব্য না, ওভারঅল বিএনপির স্ট্যান্স এটা। যেমন মির্জা ফখরুল বলেছেন
আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, সব প্রত্যাহার করবো। আবার শরীয়তপুরের এক আওয়ামী লীগের বিএনপির এক এমপি ক্যান্ডিডেট বলেছেন যে জামাত ক্ষমতা আসলে হাসিনাকে ফাঁসি দিবে, আমাদের হাতে নিরাপদ থাকবে। মানে বিএনপির একটা প্রতিশ্রুতি, বিএনপির আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, যে স্পষ্ট করে তারা বলছে আওয়ামী লীগ বিএনপির কাছে নিরাপদ, কিচ্ছু বলবে না, কোথাও তাদেরকে বাধা দিবে না। যদিও এটা হাস্যকর, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যত মিথ্যা এবং হয়রানিমূলক মামলা, সত্য মামলার পাশাপাশি এগুলো সব বিএনপি করেছে, এবং আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বাণিজ্য, স্ত্রী, গার্লফ্রেন্ড সবকিছু ভাগ বিএনপি নিচ্ছে। বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতিত। আওয়ামী লীগ কিছু নির্যাতনটা ডিজার্ভ করে, কিন্তু কিছু বাড়াবাড়ি, যেমন আওয়ামী লীগের লোকজনের গার্লফ্রেন্ড ভাগিয়ে নেয়া কিংবা তাদের সম্পত্তি দখল করা, এইটা কিছুতেই কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, কিন্তু কিছু উত্তম মাধ্যম দেয়া এটা হতে পারে। তাহলে প্রথমে কি দেখলেন যে বিএনপির অবস্থান হচ্ছে হাসিনার মামলার রায়ের দিন হোক আর যে দিন হোক আওয়ামী লীগকে কিছু বিএনপি বলবে না। কিন্তু জামাত শিবির জনতা এটাকে সিরিয়াসলি নিয়েছে, তারা বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে। তো সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপি স্ট্যান্স চেঞ্জ করেছে। তারা এখন বলছে যে হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এর মানে এখন তারা রুখে দেওয়ার কথা বলছে। এতদিন ম্যান্ডেট কমিশন বলেছিল যে না, কিচ্ছু বলবো না আমরা, আপনাদেরও বলা উচিত না, এখন বলছেন রুখে দেওয়ার কথা। কেন এই রুখে দেওয়ার কথা বলছেন? এর আগে কেন বলেছিলেন? প্রথমে আওয়ামী লীগকে ইমিউনিটিস দেওয়ার কথা বলেছিলেন ভারতের নির্দেশে, তারপরে জনগণের চাপে পড়ে ধোলাই খেয়ে এখন বলছেন যে ঐক্যবদ্ধভাবে অরাজকতা রুখে দিতে হবে। তাহলে পিছু হচ্ছেন। শুধু এটা না, কর্মসূচিও দিয়েছে বিএনপি। চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা মাঠে থাকবে। গোপালগঞ্জে স্পেশালি ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হবে, গোপালগঞ্জে আওয়ামী লীগ কিছু নাশকতা করতে পারে, এই জন্য গোপালগঞ্জে বিএনপি মাঠে থাকবে। এটা সমালোচনার একটা ফল। তা আমরা যে অনেক সময় কটু কথা বলি, বাঁকা লাইনে কথা বলি, তার অনেক ফল আছে। সহজ ভাষায় বললে অনেক কিছু হতো না, কাটা লাইনে বলার কারণে ওগুলো হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে। রোববার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন। কিন্তু মির্জা ফখরুল মেজাজ হারাচ্ছেন। মির্জা ফখরুলের মানসিক ভারসাম্য ঠিক নেই, হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছেন, সাধারণ জনগণকে তাড়িয়ে দিচ্ছেন, থাপড়াতে চাচ্ছেন, নিজ নেতাদের থাপ্পড় দেন, এবং কেউ তার কাছাকাছি আসলে, তার পার্সোনাল লোক ছাড়া কেউ ছবি তুলতে চাইলে উত্তেজিত হয়ে যান। তো এগুলো ডিল করতে না পারাটা প্রমাণ করে যে মির্জা ফখরুলের রাজনৈতিক ক্যারিয়ার আসলে নাই। এবং মির্জা ফখরুলের বন্ধু হিসাবে যারা সরকারের আছে, বিএনপির দালাল হিসাবে ওয়াহিদুদ্দিন মাহমুদ, আবার সালেউদ্দিন আহমেদ ইত্যাদি, তারা নাকি ডায়পার পরেন। বিএনপি মহাসচিব যদি এই বয়সে মহাসচিবগিরি করতে চান, আপনাকেও ডায়পার পরতে হবে। তো এই যে ভারসাম্যহীন আচার আচরণ, থাপড়ানো, ইটস ভেরি ডেঞ্জারাস। তিনি বলেন, নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আচ্ছা, তাহলে নির্বাচিত সরকারের হাতে কি এমন ঔষধ থাকে যেটা দিয়ে পরিস্থিতি ভালোর দিকে নেওয়া যায়? ওইটা একটু বলেন। অ্যাটলিস্ট নির্বাচনের 3 মাস আমরা ভালো থাকি। ঠিক আছে, নির্বাচিত সরকার আসলো ফেব্রুয়ারি 8 পর্যন্ত যাতে আমরা ভালো থাকি, এরকম এই ঔষধটা বলেন যে নির্বাচিত সরকার আসলে কিভাবে স্থিতিশীল হবে। এটার কোনো উত্তর দিতে পারবে না। আসলে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, ডাকসুর মতো তুমুল শক্তিশালী কোন সরকার যদি আসতে পারে ব্যাপক ম্যান্ডেট নিয়ে, জামাতের যদি ভূমিদশ বিজয় হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। ঝুলন্ত বিজয় হলে একটা টালমাটাল অবস্থা থাকবে। জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে নির্বাচিত সরকার। এগুলোর কোন জনগণের আশাকাঙ্ক্ষা এখন পূরণ করা যতটা সহজ, নির্বাচিত সরকার আসলে এতটা সহজ নয়। তখন তো আবার ওই 10% খাম্বার হিসাব চলে আসবে। বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতির বিভ্রান্তির মধ্যে আছে, দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে এসেছে, রাজনৈতিক কাঠামোতে আনতে চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ, কিন্তু কতদূর তা গেছে তা নিয়ে প্রশ্ন আছে। এখন জামাতের মধ্যেও প্রশ্ন, বিএনপির মধ্যেও প্রশ্ন।
অনিশ্চয়তা আছে, এটা আমি বরাবরের মতোই বলে আসছি। গোপালগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি। তাহলে এখন কেন আওয়ামী লীগ ঠেকাতে আপনাদের অবস্থান? ম্যান্ডেট করে শুধু বলেছিল উল্টা, চাপে পড়লে তারপরে লাইনে আসেন, বোঝা গেছে।